কাউসার ভাই মেনশন করে দিও, হ্যাঁ। বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে অবস্থা বেশি ভালো না রে ভাই। কি অবস্থা তোদের আজকে? যারা রোজা আছিস তারা বুঝতেছিস আজকের ওয়েদার, যারা বাইরে গেছিস বিশেষ করে। আমি সকাল থেকে একটু বাইরে ছিলাম জরুরি কাজে, তো জাস্ট আমি স্টুডিওতে আসছি 2:30টার মধ্যে। আমি যখন স্টুডিওতে ঢুকি তখন প্রায় মোটামুটি 2:20 বা 25 বাজে। তো জাস্ট টাইমে আসছি, কিন্তু কথা যে বলবো, কথা বলার মতো মানে এনার্জি পাইতেছিলাম না। একবার ভাবছিলাম ক্লাসটা ক্যান্সেল করে দিয়ে কালকে নেই, পরে চিন্তা করলাম যে কালকে যে আরো বেশি রোদ উঠবে না তার কি নিশ্চয়তা আছে? তার চেয়ে বেঁচে আছি যখন, কষ্ট হলো নিয়ে নিই, বাট একটু টাইমটা পিছিয়ে দিই। তো আমি দুঃখিত, আসলে লাস্ট টাইমে এসে আহ, আহ, মানে ক্লাস ক্যান্সেল করা বা করা, এটা তোদের অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান সময় নষ্ট হয়। তো মাঝে মাঝে ইমার্জেন্সি কারণে করতে হয়, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা একটু সবাইকে মেনশন করে দে। আমরা শুরু করে দিচ্ছি। আমার কাশি, আমি জানি না রে, এই কাশিটা মনে হয় আমার জীবনও কমবে না। আমি যখনই ক্লাস নেওয়া শুরু করি তখনই আমার কাশি আসে, অন্য কোনো সময় আসে না, অনলি ক্লাসের সময়। ভাইয়া অফিসে রেস্ট নেওয়ার জায়গা আছে? আরে ভাই, অফিস তো এই অফিসই আমাদের সব। অফিসে এখানে ক্লাস নিয়ে এই যে সামনে ওই জায়গায় শুয়ে পড়ি, এখানেই খাই, এখানেই ঘুমাই, এখানেই সব, মানে বাসা না, বাট বাসার মতো সব ফ্যাসিলিটিস এখানে আছে। কারণ ক্লাস করার পর যে হাসিটা দিয়ে ক্লাস নেই, ভিতরে তো ওই হাসিটা থাকে না। অনেক কষ্ট আছে ক্লাস নেই, অনেক কষ্ট। তো এই কষ্ট করার পরে তো একটু স্বস্তি লাগে। ক্লাসটা নিয়ে তোদেরকে যখন বলি যে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলেই ওই পাশে গিয়ে ঠাস করে পড়ে থাকি কতক্ষণ, চুপচাপ শুয়ে থাকি কতক্ষণ, এরপরে উঠি। হোয়াটেভার, যাই হোক। আহ ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ ভাই, আজ যে নোটিফিকেশন আসলো না, আমি যখন ভোর রাতে দিলাম, স্ট্যাটাস দিছি, তখন তো আসলে নোটিফিকেশন যাওয়ার কথা, কারণ আমি এভরিওয়ান মেনশন করে দিছিলাম। আর এখন এই যে মাত্র এভরিওয়ান মেনশন করলো, কিছুক্ষণের মধ্যে চলে যাবে সবার কাছে। ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তোরা আর কমেন্ট করিস না, তোদের কমেন্ট দেখলে আমার হাসি আসে।
তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা পড়ছিলাম তাই না লাস্ট ক্লাসে? আমরা থামছিলাম কোথায় এসে, যে কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, অথবা কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তাই না? অথবা এখান থেকে আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি, অথবা আলফা ইকুয়াল টু রুট ওভার কে বি বাই সি, তাই না? কে বাই সি, কে বি বাই সি, এই সূত্রগুলো আমরা শিখছিলাম লাস্ট দিন। আবার আমরা এটাও শিখছিলাম যে এস প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু সি আলফা, এখান থেকে শিখছিলাম রুট ওভার কে এ ইন্টু সি, এরকম, তাই না? আবার আমরা শিখছিলাম ওএস মাইনাসের ঘনমাত্রা, মানে এস প্লাসের জায়গায় যদি ওএস মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা লিখবো সি আলফা ইকুয়াল টু রুট ওভার কে বি ইন্টু সি। এই যে এইগুলো ক্লিয়ার? তাহলে তাহলে খেয়াল করে দেখ, এই যে সূত্রগুলা এইটুকু পর্যন্ত আমরা লাস্ট দিন থামছিলাম। আজকে আমরা প্রথমেই এই সূত্রের ম্যাথ করব। ম্যাথগুলো শেষ হওয়ার পর আমাদের তেল এবং এনার্জির উপর ডিপেন্ড করবে যে আমরা আর কতদূর পড়বো আজকে, ঠিক আছে? বিশেষ করে আমার অবস্থা যেহেতু করুন আজকে। আসি শুরুতেই প্রথম ম্যাথটা দেখি আমরা কি বলছে ভাইয়া, খেয়াল কর। আমি বিশ্বাস করি তোরা যারা আমার ক্লাস করিস, আমাদের ক্লাস করিস, আমার স্টুডেন্ট যারা, এইসব ম্যাথ তোরা আমি করার আগেই তোরা পারবি। তো আমি দেখাচ্ছি, আমার আগেই তোরা করে ফেলবি। আমি এইটুকু এক্সপেক্ট, এইটুকু বিশ্বাস তোদের উপর আমার আছে। 25°C তাপমাত্রায় কি দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে 0.01 মোলার ঘনমাত্রা কার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা দেয়া আছে 15%, বিয়োজন মাত্রা, ঠিক আছে? 15% দেয়া আছে বিয়োজন মাত্রা। ওকে, এবার বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা ভাইয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি, অ্যাসিড না ক্ষার? এটা কি বেজ, ক্ষার? তাহলে এই বিয়োজন ধ্রুবক কোনটা? এই বিয়োজন ধ্রুবক কেবি এর মান বের করতে বলছে, তাই তো? তো দেয়া আছে কি কি, এখানে সি দেয়া আছে আর এখানে আলফা দেয়া আছে। আলফা কত দেয়া আছে ভাইয়া? 15% দেয়া আছে, তাই তো? 15% মানে কি, আলফা ইকুয়াল টু 0.15, এটা মানে 100 দিয়ে ভাগ দিব, তাই তো? 100 দিয়ে ভাগ দিব এটা। তো এইটুকু দেওয়ার পর আর কি লাগে তোর জীবনে, আর কি দরকার আছে বল? দরকার আছে একটা সূত্র। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তার মানে 0.15 স্কোয়ার ইন্টু সি কত, 0.01। এখান থেকে যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেটরে চাপ দিব আমরা, বাকিটা ক্যালকুলেটরের পার্সোনাল ম্যাটার, তাই না? কারো পার্সোনাল বিষয়ে নাক গলাবো না আমরা। ভাইয়া আগের পড়া মনে থাকে না, কি করা যায়? আমরা যেটা করি যে শুধু পড়ি। কেমিস্ট্রি শুধু পড়ার জিনিস না, কেমিস্ট্রি পড়ার থেকে লিখার বেশি জিনিস, লিখার জিনিস, নোট করার জিনিস। যাই পড়াবো তোরা তো পিডিএফ দেখোস, পিডিএফ না দেখে বা পিডিএফ দেখে নিজে লিখবি। পিডিএফ দেখলেও পিডিএফ দেখে নিজের খাতায় নিজে হাতে একবার লিখবি। তারপর আজকে যখন তুই জানিস যে কেমিস্ট্রি ক্লাস আছে, তোর ক্লাস কয়টায়? তোর ক্লাস 2:30টায়। সাপোজ যদি টাইম মতো নিতে পারতাম, তুই 2টা বাজে বসবি, বসে আধা ঘন্টা একটু পৃষ্ঠা উল্টাবি যে গত ক্লাসে কি পড়ছিলাম আমরা, ঠিক আছে? এরপর আজকের ক্লাস করতে বসবি, দেখবি তুই সবকিছু কানেক্ট করতে পারবি, এবং এভাবেই ধীরে ধীরে তোর ভিতরে জিনিসটা গেইনিং হবে, অর্জন হবে, ঠিক আছে? ফাঁকিবাজি করে পড়লে মনে থাকবে না। আমরা নিশ্চয়ই ম্যাথটা পারবো, তাই না? পারবো ইনশাল্লাহ। পরেরটাতে যাই, সহজ ম্যাথ, এগুলো বাচ্চাদের ম্যাথ, এজন্য বেশি সময় নষ্ট করবো না। পরেরটাতে আসো, 0.1 মোলার ঘনমাত্রা ল্যাকটিক অ্যাসিডের কথা বলছে, যেটা জলীয় দ্রবণে 3.7% বিয়োজিত হয়। ল্যাকটিক অ্যাসিডের কে এর মান নির্ণয় করো। তো আমরা ছোটবেলায় কি জানি ভাইয়া? আমরা ছোটবেলায় জানি যে কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখন আলফার মান কত ভাইয়া? ওই যে 3.7, মানে হচ্ছে 3.7 ডিভাইডেড বাই 100। কারণ কি? কারণ পার্সেন্টেজে দেয়া আছে, তাই তো? এটা স্কোয়ার ইন্টু সি কত ভাইয়া? সি হচ্ছে ঘনমাত্রা, এই যে 0.1। এটা করলে ক্যালকুলেটরে চাপ দিলে যা আসবে তাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে বাচ্চারা, তোরা কি সজাগ আছিস? 2টা ম্যাথ করে ফেললাম, কেউ কোনো কথা বললি না।
যে ভাই বুঝছি বা অ্যান্সারও দিলি না, কাহিনী কি রে? বেঁচে আছিস সবাই? বেঁচে থাকলে ইয়েস বলুন, বেঁচে থাকলে ইয়েস বলুন দ্রুত, 10 সেকেন্ড। জি বেঁচে আছেন, তাহলে কনগ্রাচুলেশনস, অভিনন্দন, আপনারা বেঁচে আছেন। তো ম্যাথগুলো একটু করেন আমার সাথে সাথে দয়া করে, ঠিক আছে? ইয়েস, জি। তাহলে শুধু বেঁচে থাকলে হবে না, ম্যাথ করতে হবে। আসেন শয়তানগুলা দেখ। 25°C তাপমাত্রায় অ্যাসিটিক অ্যাসিড 1.37% আয়নিত হয়। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান দেয়া আছে। এবার এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ঘনমাত্রা তো একই জিনিস, কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখন কে এর মান দেয়া আছে এই যে এটা কত, 1.82 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে, ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আলফা কই, ওই যে 1.37/100 স্কোয়ার ইন্টু সি। এটা ক্যালকুলেটরে বসাইলে আমরা এখান থেকে কি পাবো, সি এর মান পেয়ে যাব। খুব সিম্পল ম্যাথ, ছোট ছোট ম্যাথ, সুন্দর ম্যাথ, তাই না? এই ম্যাথগুলা এই ম্যাথগুলা আমাদের এইচএসসি পরীক্ষায় যে খ অংশ, যেটা খ অংশে আসতে পারে, ঠিক আছে? অথবা খ অংশে মানে অনুধাবন মূলকে যদি তোকে লিখতে বলে, এটা কি বলে, অসওয়াল্ডের সূত্র লিখতে বলে, যে অসওয়াল্ডের সূত্র থেকে আলফা বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রার সম্পর্ক দেখাও, বা বিয়োজন মাত্রা এবং বিয়োজন ধ্রুবকের সম্পর্ক দেখাও, এটা লিখতে বলে, তাহলে গ তে 3 নম্বরে এই ম্যাথগুলো আসতে পারে। ছোট ম্যাথ বাট বেশি ইফেক্টিভ, বেশি নাম্বার পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। 25°C তাপমাত্রায় অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবক দেয়া আছে এত, ওই তাপমাত্রায় 0.1 মোলার দ্রবণে অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা নির্ণয় করো। মানে এটার আবার কি নির্ণয় করতে বলছে, এটার আবার আলফা নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, আলফা নির্ণয় করার দেখ, এটা যেহেতু বলছে অ্যামোনিয়া, তার মানে কেবি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, বা আলফা ইকুয়াল টু কি যেন, আলফা ইকুয়াল টু √/কেবি/সি। এখন এখানে আমরা মান বসায় দিব, কেবি কত, 1.8 ইন্টু 10⁻⁻5, সি কত, 0.1। এখান থেকে আলফার যে মানটা আসবে, ধর পয়েন্ট সামথিং আসলো, হ্যাঁ, পয়েন্ট সামথিং আসলো এইটা। কিন্তু আলফার মান আমরা কি করি ভাইয়া, আলফার মান আমরা পার্সেন্টে হিসাব করি না, পার্সেন্টে সব মানে শতকরায়। দেখ আলফার মানগুলো কিসে দেয়া থাকে, সব শতকরায় দেয়া থাকে, তাই না, শতকরায়। তো এখানে দেখ, এখানে একটা ভ্যালু পাবো, মনে করো কত পাইতে পারি, একটু ক্যালকুলেশন করতো, বলতো এটা কত, এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো তো। এটা ক্যালকুলেশন করলে কত আসে, 1.34%। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা যদি পার্সেন্ট না নিতাম, পার্সেন্ট না নিলে এটার মানটা কত আসতো, পার্সেন্ট ছাড়া কত আসতো, পার্সেন্ট ছাড়া 0.0134, তাই না? মানে মানটা কত আসতো পার্সেন্ট ছাড়া, 0.0134 এরকম আসতো, তাই তো? তো পার্সেন্ট ছাড়া যদি কোনো ম্যাথের রেজাল্ট এরকম আসে, আমরা কিন্তু সেটা লিখবো না, আমরা অ্যান্সারে কি লিখবো, অ্যান্সারে অবশ্যই আমরা গিয়ে পার্সেন্ট লিখবো। অ্যান্সারে 0.0134 না তো, কেমনে যে আমি ম্যাথে পাস করছিলাম আল্লাহ জানে। এটা 0.0134, ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, নিচের উপর কনফিডেন্স নাই, 0.0134 এটা, তাহলে এটাকে আমরা কি লিখবো, 1.34%। তোরা ভুল করে আমার দোষ দিস না। ওকে, এটা তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখ, উপরেটা যদি তুই অ্যান্সার দে, সেটা যে ভুল তা কিন্তু না। মানে এই যে এটা 0.0134 যদি আমরা অ্যান্সার দেই, এটা যে ভুল, এটা কি ভুল? ডেফিনেটলি না, এটা ভুল না, এটা ভুল না, এটা দিলেও অ্যান্সার কারেক্ট। কিন্তু এটা দেওয়া সুন্দর, মানে নিচেরটা দেওয়া সুন্দর, 1.34% দেওয়া সুন্দর, কারণ
আলফাটা আমরা পার্সেন্টেজে অলওয়েজ ক্যালকুলেট করি। সো আমরা এটা মাথায় রাখবো যে ম্যাথের রেজাল্ট এরকম আসলো আমরা অ্যানসারটা কিসে দিব, অ্যানসারটা পার্সেন্টে দিব। ঠিক আছে, ওকে। এত ঘনমাত্রা দেয়া আছে, শতকরা কত ভাগ বিয়োজিত হয়, এই যে এই ম্যাথে আবার কিন্তু বলে দিছে শতকরা বের করতে। তার মানে এই ম্যাথে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা ওই শতকরায় নিয়ে, অর্থাৎ ওই শতকরা নিয়ে তারপরে রেজাল্ট আমরা দিয়ে দিব। ঠিক আছে, এটা এটা তোরা পারবি। এটা আমি হচ্ছে গরিবের মাশরাফি মর্তজা, আমি বলে দিলাম তুই পারবি। ঠিক আছে, তুই পারবি। ওকে, পরেরটা, এই ম্যাথটা দেখ, খেয়াল কর। এত বিয়োজন হয়, ধর আমি এখানে একটা এক্সট্রা ভ্যালু দিচ্ছি। এক্সট্রা ভ্যালু হচ্ছে কে এ ইকুয়াল টু 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা এক্সট্রা ভ্যালু দিলাম। আচ্ছা, এই ম্যাথটা খুব জোস একটা ম্যাথ, খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ। বলছে 0.01 মোলার, 0.01 মোলার ফর্মিক অ্যাসিড, 0.001 মোলার ফর্মিক অ্যাসিড, 0.0001 মোলার ফর্মিক অ্যাসিড এবং 0.401 মোলার ফর্মিক অ্যাসিড, এবং প্রত্যেকের ক্ষেত্রে কে এর মান কত, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তো বলছে এর মধ্যে কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়, সর্বাধিক কি, সর্বাধিক বিয়োজন হয়। তার মানে কি জানতে চাইছে ভাইয়া, তার মানে বলছে কোন ঘনমাত্রায় আলফাটা সব থেকে বেশি হবে, আলফাটা সব থেকে বেশি হবে, আলফার মান সব থেকে বেশি। এখন এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। একভাবে হচ্ছে তুমি আমি আমাদের মতো গরু গাধারা যেভাবে করবে, আরেকভাবে হচ্ছে স্মার্ট বাচ্চা কাচ্চারা যেভাবে করবে। ঠিক আছে, তো তুমি আমি আমাদের মতো গরু গাধারা কেমনে করে, তারা করবে হচ্ছে এই যে প্রথমে এইটার জন্য লিখবে 1 নাম্বার, এখানে আলফা ইকুয়াল টু √ওভার কে এ বাই সি। ঠিক আছে, তারপর কে এর মান দেয়া আছে, কে এর মানে যে এটা বসায় দিব এখানে, আমরা কে এর মান বসায় দিব, কত বসাবো, বসাবো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই সি, কত, সি হচ্ছে 0.01। এটা এটা করলে একটা রেজাল্ট আসবে, তাই না? তারপরে আবার আমরা 2 নাম্বারটা বের করব। 2 নাম্বারে আবার সেম সূত্র, আলফা ইকুয়াল টু √ওভার কে বাই সি। হ্যাঁ, তারপর এখান থেকে আবার আলফা একটা বের করব, এখানে এখানে সি বসাবো, কোনটা, সি বসাবো এটা। তারপর 3 নাম্বারে আবার একটা করব, সেখানে সি বসাবো এটা। 4 নাম্বারে আবার একটা করব, সি বসাবো এটা। এভাবে কারা করবে, এভাবে করবে তুমি আমি, আমাদের মতো গরু গাধা ঘোড়ার দলগুলা। কিন্তু যারা স্মার্ট বাচ্চা কাচ্চা তারা কি বলবে, তারা বলবে প্রিয় স্যার, ডিয়ার স্যার, আমরা জানি, আমরা জানি, কি জানি আমরা, ছোটবেলায় আমাদের অসওয়াল্ড আঙ্কেল আমাদেরকে বলছে যে আলফার সাথে, এই যে আলফা ইজ প্রপোর্শনাল টু, আলফা ইজ প্রপোর্শনাল টু, এই যে প্রপোর্শনাল চিহ্নটা দিয়ে দিলাম, কার সাথে যেন, 1/√c, এইটা, তাই না? তো এখান থেকে আমরা কি দেখতে পাই, সি এর মান যত কমবে আলফা তত বাড়বে। ঠিক আছে, এখান থেকে কি দেখতে পাই, যে সি বাড়লে আলফা কমে, আর সি কমলে আলফা বাড়ে। তো তাহলে ঘনমাত্রা কমলে যদি আলফার মান বাড়ে, আমাদের এই যে 1 2 3 4 চারটা ঘনমাত্রা দেয়া আছে, তার মধ্যে সব থেকে কম ঘনমাত্রা কোনটা, সব থেকে কম ঘনমাত্রা কোনটা, এই যে এটা, এটা, তাই না? তাহলে 0.00001 মোলার ঘনমাত্রা, ঘনমাত্রা সব থেকে কম। সুতরাং এখানে বিয়োজন সব থেকে বেশি। শেষ, আর কোনো ম্যাথই করা লাগলো না, কোনো ক্যাচালি নেওয়া লাগলো না। বুঝছেন কি? ক্লিয়ার?
লিখছি। আচ্ছা, পারবো না এটা বুঝছি কিনা সবাই? দ্রুত বল, 10 সেকেন্ড। ভাইয়া, কে এবং কেবি এর একক কোথাও আছে, মোল পার লিটার কোথাও একক নাই, তাহলে কি করব? আচ্ছা, কে কেবি কি জিনিসগুলা, কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট জিনিসটা কি একটা রেশিও না, একটা ভগ্নাংশ না? তো সেক্ষেত্রে যদি একক বইয়ে কোথাও না দেয়া থাকে, ইটস ওকে। আবার অনেক সমীকরণ দেখে একক নির্ণয় করা যায়, সমীকরণ দেখে একক নির্ণয় করা যায়। বিয়োজন ধ্রুবকের একক আমি দেখাইছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, ঠিক আছে? লাস্ট ক্লাসে হয়তো পেয়ে যাবি। আর না হলে বইয়ে যদি না দেওয়া থাকে, যেহেতু একটা ভগ্নাংশ, এটা অ্যাভয়েডেবল, নো প্রবলেম। হ্যাঁ, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, ক্লিয়ার? জি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, CH3COOH বিয়োজন ধ্রুবক দেয়া আছে 1.8 × 10⁻⁵। এর একটি ডেসিমোলার জলীয় দ্রবণ। ডেসিমোলার মানে কত? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, তাই না? জলীয় দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে এত, এই যে এটা ডেসিমোলার জলীয় দ্রবণের ঘনমাত্রা এত হ্রাস, ঘনমাত্রা এতয়ে হ্রাস করলে, এতয়ে হ্রাস করলে বিয়োজন মাত্রায় কি পরিবর্তন আসবে? বিয়োজন মাত্রায় কি পরিবর্তন আসবে? এই লাইনগুলো বুঝতে হবে। হ্যাঁ, এই লাইনগুলো না বুঝলে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো না। প্রথম কথা হচ্ছে, একটা অ্যাসিডিক অ্যাসিড, একটা অ্যাসিড যার বিয়োজন মাত্রা দেয়া আছে, বিয়োজন ধ্রুবক দেয়া আছে। এবার বলছে ওই অ্যাসিডের জলীয় দ্রবণটা ছিল ডেসিমোলার, ঠিক আছে? এখন বলছি ডেসিমোলার জলীয় দ্রবণটার ঘনমাত্রা যদি আমরা এই ঘনমাত্রায় হ্রাস করি, অর্থাৎ কমিয়ে এটা বানিয়ে দিই, আগে ছিল 0.1, এখন হচ্ছে 10⁻³ মানে 0.001, ঠিক আছে? তাহলে বলছে যে আমাদের বিয়োজন মাত্রায় কি পরিবর্তন আসবে, বিয়োজন মাত্রায় কি পরিবর্তন আসবে। তো আমরা পরিবর্তন হিসাব করি, দেখ কিভাবে করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের α1 বের করব আমরা। α1 ইকুয়াল টু, আরেকটু এই পাশে দেখি, α1 ইকুয়াল টু √k/c, ঠিক আছে? কে এর মান বের করেন। কই 1 পয়েন্ট, কে এর মান তো দেয়া আছে 1.8 × 10⁻⁵। নিচে সি কত? ডেসিমোলার। ডেসিমোলার মানে কত ভাইয়া? 0.1। এটা করলে কত হয় বলতো, একটু কমেন্টে বল। এটা করলে কত হয় একটু দ্রুত বল। এই যে ডেসিমোলার, ডেসিমোলার কত? 0.1 মোলার। ওকে, এটা কত হয় একটু বলতো দ্রুত। দ্রুত। ও, আমার এখানে তো একটা ক্যালকুলেটর আছে। 1.8 × 10⁻⁻⁵ divided by 0.1 root of answer 0.0134 নাকি 0.0134? হ্যাঁ, এই তো 0.0134 এইটা। তাহলে এটা আসছে কি আমার α1, ঠিক আছে? এবার আমরা α2 বের করব। α2 √k/c। এখান থেকে মান বের করি আমরা। কে কত? 1.8 × 10⁻⁻⁵। এবার সি কত ভাইয়া? এবার সি হচ্ছে এই যে এটা 10⁻⁻3, 1 × 10⁻⁻3, এই যে এটা কত আসে দেখো তো ভাইয়া, এটা কত আসে? .134, এই 314 নাকি 134? 0.134 আসার কথা।
0.134 এটা হ্যাঁ 134। তাহলে এখন কি চাইছে প্রশ্নে, বলছে এই বিয়োজন মাত্রা, এই ঘনমাত্রাটা যদি আমরা হ্রাস করি, কমিয়ে দেই, তাহলে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে, বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে। ঠিক আছে, তো পরিবর্তনটা আমরা কিভাবে বের করব, খুবই সিম্পল, যে আমাদের আলফা 2 বাই আলফা 1 ইকুয়াল টু আলফা 2 কত 0.134 আর আলফা 1 হচ্ছে 0.0134। এখান থেকে আলফা 2 ইকুয়াল টু লেখা যায়, এটা দিয়ে এটা কাটলে একটা শূন্যর পার্থক্য, তার মানে কত হবে 10 হবে, 10, তার মানে 10 ইনটু আলফা 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, যে আমার বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা 10 গুণ হবে, বিয়োজন মাত্রা 10 গুণ হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের আর কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, পিএইচ তো আজকে শুরু করব, পিএইচ এর আরো একটা ক্লাস লাগবে, বাফারের 2টা ক্লাস লাগবে, তারপর শেষ, তার মানে আরো 3টা ক্লাস লাগবে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। ওই কেপিকেসি থেকেও যে কয়টা সেট আসবে, অম্লকার সাম্যাবস্থা থেকেও এই কয়টা সেট আসবে, মানে একটা চ্যাপ্টারের 2টা ভাগ। একটা কেপিকেসি যেটা সৈকত পড়ায় গেছে, অনেকগুলা ক্লাসে খুব যত্ন করে পড়াইছে, ওখান থেকে যা আসবে, আমি যেখান থেকে পড়াচ্ছি এখান থেকেও তা আসবে, বরং আমি যেখান থেকে পড়াচ্ছি এখানে পড়াশোনার পরিমাণ কম, এজন্য আমি ভেঙে 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 অনেক ডিটেলসে পড়াচ্ছি, কারণ দুই পাশ থেকে যদি সমান সমান প্রশ্ন আসে, তাহলে আমি যে পাশ থেকে পড়াচ্ছি এই পাশ থেকে খুঁটিনাটি আসার সম্ভাবনা আছে, কারণ এখানে পড়াশোনার পরিমাণ কম। ঠিক আছে, এই জন্য আমি একটু বিস্তারিত পড়াচ্ছি যাতে কোনো রিস্ক না থাকে। ওকে, হোপফুলি তোরা পারবি, যেখান থেকে আসুক পারবি, আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ যেখান থেকে যত চিপা চাপা থেকে আসুক পারবি। ওকে, তাহলে এই ছিল আমাদের এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে ম্যাথ। এবার আমরা চলে যাব পিএইচ। পিএইচ, আচ্ছা খেয়াল করে দেখ বাচ্চারা, পিএইচ কি, পিএইচ জিনিসটা কি? পিএইচ জিনিসটা হচ্ছে এস প্লাস আয়নের ঘনমাত্রার ঠিক নাম মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ঋণাত্মক লগারিদম। ঠিক আছে, তাহলে পিএইচ জিনিসটা কি? পিএইচ জিনিসটা হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পিএইচ। পিএইচ এটা আবিষ্কার করছে কে? সায়েন্টিস্ট ইয়াসিন। সায়েন্টিস্ট ইয়াসিন, উনি ছিলেন ড্যানিশ প্রাণ রসায়নবিদ, ডেনমার্কের প্রাণ রসায়ন। এরকম একটা জিনিস আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম পুইসেন্স দে হাইড্রোজেন, এরকম এরকম, হ্যাঁ আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট এরকম ছিল পাওয়ার অফ হাইড্রোজেন, এই পুইসেন্স দে হাইড্রোজেন। আচ্ছা, ক্লাস আটকে গেছিল, এখন কি ক্লিয়ার? ক্লাস তো আটকে গেছে, এখন কি ক্লিয়ার?
এখন মনে হয় ক্লিয়ার, তাই না? হ্যাঁ, এখন ক্লিয়ার। ওকে, আমি আবার বলি তাহলে প্রথম থেকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের পিএইচ জিনিসটা কি? পিএইচ জিনিসটা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের শক্তি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের স্ট্রেংথ, হ্যাঁ, হাইড্রোজেন আয়নের এনার্জি। এটাকে ডেনমার্কের ভাষায় বলা হইতো যখন আবিষ্কার হয় পুইসেন্স দে হাইড্রোজেন, ওদের ভাষা হাইড্রোজেন, আমরা বলি হাইড্রোজেন, ওরা বলে হাইড্রোজেন। তো পুইসেন্স দে হাইড্রোজেন এর মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, ঠিক আছে? এটা আবিষ্কার করছে কে? সায়েন্টিস্ট সোরেনসেন, বিজ্ঞানী সোরেনসেন। যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের এগুলো লাগবে। পিকেবি কি সিলেবাসে নাই? আছে ভাইয়া, আছে, পড়াবো, ধৈর্য। তো পাওয়ার অফ হাইড্রোজেন, পুইসেন্স দে হাইড্রোজেন, সায়েন্টিস্ট সোরেনসেন। তো সোরেনসেন সাহেব কি বলছে? যে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমটাই হচ্ছে পিএইচ। হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমটা হচ্ছে পিএইচ। তো তাহলে আমরা পিএইচ ইকুয়াল টু কি লিখতে পারি? পিএইচ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস লগ অফ এস প্লাস, ঠিক আছে? তো তাহলে এবার আমরা বলতো পিওএইচ ইকুয়াল টু কি লিখতে পারবো? পিওএইচ ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস লগ অফ এস প্লাস, ঠিক আছে? তাহলে এবার বলতো আমরা পি উগান্ডাকে কি লিখতে পারবো? পি উগান্ডা, এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে মাইনাস লগ অফ উগান্ডা, উগান্ডা। তার মানে একটা জিনিস কি আমরা বুঝতেছি যে মাইনাস লগ অফ সামথিং ইজ ইজ পি অফ সামথিং, মানে মাইনাস লগ অফ তুই যাই নিবি ওটা হয়ে যাবে পি অফ তাই। তুই যদি এখানে লিখতি মাইনাস লগ অফ যাই, ওখানে হয়তো পি অফ যাই, ঠিক আছে? তুই মনে কর লিখলি মাইনাস লগ অফ কি, ধর মাইনাস লগ অফ ধর ডিডিটি, তাহলে ওখানে কি হইতো? পি অফ ডিডিটি। ক্লিয়ার? তো জিনিসগুলো হচ্ছে এইরকম। এখন দেখ, এখন যদি আমি লিখতাম হচ্ছে ধর, এখন যদি আমি লিখি হচ্ছে পি কে এ, পি কে, তাহলে তুই এখানে কি লিখবি? মাইনাস লগ অফ কে, কে, ঠিক আছে? এখন যদি আমি লিখি পি কে বি, তাহলে তুই কি লিখবি? মাইনাস লগ অফ পি কে বি, পি কে বি, ঠিক আছে? এতটুকু পর্যন্ত নিশ্চয় আমরা পারবো, তাই না? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওএস এরটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, শুধু একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এস প্লাস এর জায়গায় ওএস মাইনাস, ওএস মাইনাস। শেখ সামি, শেখ সাদি, হ্যাঁ ধন্যবাদ। আমি, তোরা হয়তো ভাবিস যে আমি ভুলে লিখছি বা আমাকে রোজায় ধরছে, কিন্তু না, আমি টেস্ট করতেছিলাম যে তোরা ক্লাসে মনোযোগে আসিস কিনা। এই শেখ সামি ছাড়া আর একটা শয়তানের হাড্ডিও মনোযোগ নাই ক্লাসে। গুড সামি, আই লাভ ইউ ব্রাদার। ওকে, আমরা পরেরটাতে যাই। দেখো ভাইয়া, এখান থেকে এখন আমরা কি দেখব? এখান থেকে দেখব ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ে আসছি, আপনাদের মনে আছে কি? পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল কি শিখছিলাম ভাইয়া বলেন তো? পানির আয়নিক গুণফলে আমরা শিখছিলাম এস প্লাস এটার ঘনমাত্রা ইনটু ওএস মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু কি? কে ডাব্লিউ। এটা শিখছিলাম না? এখান থেকে এই কে ডাব্লিউ এর মান কত ছিল? 10⁻⁻14, এটা ছিল। তো এই জায়গায় আমরা কি করতে পারি দেখেন তো ভাইয়া? আমরা যদি লগ নিয়ে নিই, মাইনাস লগ, ঠিক আছে? মাইনাস লগ, এখানে হইলো ধরেন এস প্লাস সাথে ওএস মাইনাস, এটা। আর এই পাশে হচ্ছে ধরেন, এটা আগে নিয়ে আসি, তাহলে মাইনাস লগ অফ 10⁻⁻14। এই কে ডাব্লিউ টা যদি এই পাশে নেই, তাহলে মাইনাস লগ অফ কে ডাব্লিউ, এটা লেখা যায়, এতে কোনো ই নাই, সন্দেহ নাই, ঠিক আছে?
এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন মাইনাস লগ, লগরে যদি আলাদা আলাদা করি, হ্যাঁ, মাইনাস লগ অফ এস প্লাস এর ঘনমাত্রা, এটা মাঝখানে প্লাস দিলে আবার এই জায়গায় কি করতে পারি, এই মাইনাস লগটাকে নিয়ে পাশে গুণ দিতে পারি, মাইনাস লগ অফ ও এস মাইনাস, এটা ঠিক আছে। এখান থেকে মাইনাস লগ অফ 14 মাইনাস 14, এটার ভ্যালুটা কত আসে দেখেন তো, এটা ভ্যালুটা আসবে হচ্ছে 14, ঠিক আছে, মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14, এটা কত আসবে 14। আর এই যে মাইনাস লগ অফ কে ডাব্লিউ, এটাকে আমরা কি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে পি কে ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এখান থেকে লাস্টে কি লেখা যায়, এখান থেকে এই যে মাইনাস লগ অফ এস প্লাস, এটা কি, এটা হচ্ছে পিএইচ প্লাস মাইনাস লগ অফ ওএস মাইনাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিওএইচ ইকুয়াল টু 14 ইকুয়াল টু পি কে ডাব্লিউ। লাস্ট দিন মনে আছে আমি ওই যে কার ম্যাথ করাইতে গিয়ে যেন ওই বিয়োজন ধ্রুবকের ম্যাথ করাইতে গিয়ে আমি এই এই ইকুয়েশনটা লিখে দিছিলাম আপনাদেরকে, যেটা মনে রাখেন ভবিষ্যতে শিখাবো, যে পিএস প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, ঠিক আছে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 ইকুয়াল টু পি কে ডাব্লিউ। লিখছি লিখছি ওকে। এবার এখান থেকে আরেকটা জিনিস আমরা এস্টাবলিশ করব, সেটা হচ্ছে কি, কোন পাশে করা যায়, এই পাশে করি। দেখো ছোটবেলায় এটা শিখছিলাম না, কে ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ, এটা শিখছিলাম। তো দুই পাশে যদি লগ নেই, মাইনাস লগ নেই, তাহলে এখান থেকে এটা লেখা যাবে না, পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু পি কে ডাব্লিউ, এই যে এটা, এই যে এই ইকুয়েশনটা লিখে দিছিলাম ওই দিন, এটা লিখে দিছিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে সব সূত্রের খেলা, কেন, কারণ পিএস এর যে ম্যাথগুলো আমরা করব, এই ম্যাথগুলো সব এইসব সূত্র দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আরেকটু ইনফরমেশন লিখে দিই আপনাদেরকে ম্যাথের জন্য, সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়াল টু, যদি 7 হয় তাহলে ওই দ্রবণটা হচ্ছে কি, নিরপেক্ষ, নিরপেক্ষ, ঠিক আছে। পিএইচ এর মান যদি পিওএইচ থেকে বেশি হয়, পিএইচ এর মান যদি পিওএইচ থেকে বেশি হয়, ওএইচ থেকে বেশি হয়, অথবা পিএইচ এর মান যদি গ্রেটার দেন 7 হয়, একই তো কথা তাই না, এটা যদি 7 এর বেশি হয় অটোমেটিক্যালি ওটা কমে যাবে, তাহলে এই দ্রবণটা হচ্ছে বেসিক দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, বেসিক দ্রবণ। তাহলে এসিডিক এর ক্ষেত্রে কি হবে, এসিডিক এর ক্ষেত্রে হবে পিএইচ লেস দেন পিওএইচ, ঠিক আছে, বা পিএইচ লেস দেন 7, এটা যদি হয় তাহলে এই দ্রবণটা হবে অ্যাসিডিক দ্রবণ। ক্লিয়ার? ফুল পেজে যা যা ইনফরমেশন আছে, ইচ এন্ড এভরিথিং পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝতে পারছি কিনা একটু বলেন, 10 সেকেন্ডের মধ্যে বলেন, তাহলে আমরা পরের টপিকে চলে যাব, পরের পেজে চলে যাব। অল ক্লিয়ার? ওকে। পি কে এর ওইখানে কি প্লাস হবে না ইনটু হবে, এটা এটা সমীকরণে, মানে আমরা যে ইকুয়েশনটা শিখছিলাম ওইখানে ইনটু ছিল, গুণ, গুণ, দেখতে কি মনে হইতাছে, প্লাস মনে হইতাছে, গুণের মতোই তো লিখছি নাকি, এই যে এটা
ঠিক আছে না? এখন আবার দেখতে অড লাগতেছে, তোরা যে এত দোষ ধরস, মানে লিখা শান্তি পাই না তোদের জন্য। তোরাই বড় হয়ে পাশের বাসার আঙ্কেল আন্টি হবি। এখন বলস না পাশের বাসার আন্টি, পাশের বাসার আঙ্কেল, তোরা বড় হই তো ওইগুলো হবি, শয়তানের হাড্ডি গুলা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যাই পরেরটাতে। এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। যাই পরেরটাতে। পিএইচ স্কেল, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পিএইচ স্কেল এই জিনিসটা কি দেখেন, ধর আচ্ছা, ধর এটা এটা ধর আমরা একটা কি করব, পিএইচ এর একটা স্কেল আঁকাবো। ঠিক আছে, পিএইচ এর একটা স্কেল আঁকাবো। এখন মনে করো আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লিখলাম এইখানে, ধর 10⁻⁻7, আর এইখানে লিখলাম হচ্ছে ধর 1, আর এখানে হচ্ছে 10⁻14। তাহলে এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় চাইলে কিছু লিখতে পারি। ধর লিখলাম 10⁻³ বা 10⁻⁴, তোর সুবিধা মতো তুই এখানে 4, 5, 6, 7 পুরোটা চাইলে লিখতে পারস, আবার পুরোটা স্কিপ করে এরকম 2-3টা দিয়ে চালাই দিতে পারস। ধর এখানে লিখলাম 10⁻11। এটা কি লিখলাম আমি? এটা লিখলাম হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি এটা হয়, এখান থেকে পিএইচ এর মানটা আমরা বের করতে পারবো না? পিএইচ এর মান কত? আমরা পিএইচ সমান কি শিখছিলাম? পিএইচ সমান শিখছি হচ্ছে -log of H প্লাস এর ঘনমাত্রা। তো এই যে -log of log 1, log 1 এর মান কত ভাইয়া? 0। তার মানে এই পজিশনে পিএইচ এর মান কত? 0। এইখানে 10⁻³ হলে পিএইচ এর মান কত? 3। এই জায়গায় পিএইচ এর মান কত? 7। এখানে পিএইচ এর মান কত? 11। এখানে পিএইচ এর মান কত? 14। ঠিক আছে, এবার আসো আমরা যদি পিওএইচ এর মান বের করতে যাই, এখান থেকে পিওএইচ, তাহলে দেখ পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তাহলে পিএইচ যদি 0 হয়, পিওএইচ কত? 14। পিএইচ যদি হয় 3, তাহলে পিওএইচ কত? 14 থেকে 3 বাদ, তার মানে 11। 7 হলে এটাও 7, এখানে 3, এখানে 0। ঠিক আছে, এখন আয় বাবা খেয়াল কর, এই যে পয়েন্টটা পিএইচ 10⁻⁻7, এই জায়গায় দ্রবণটা কেমন? এই জায়গায় দ্রবণটা মানে পিএইচ যেখানে 7 আমরা কি বলছিলাম দেখতো, এই যে পিএইচ ইকুয়াল টু পিওএইচ, দুইটাই যদি 7 হয়, তাহলে সেই দ্রবণটা কিরকম? নিরপেক্ষ দ্রবণ। অর্থাৎ এই যে দ্রবণটা হচ্ছে এখানে নিরপেক্ষ। ঠিক আছে, এইটা। এরপরে খেয়াল কর, এই যে এখান থেকে যেখানে পিএইচ এর মান 7 থেকে কম, এই পজিশনটা, এইটুকু, এই জায়গায় দ্রবণটা কেমন ভাইয়া? এই জায়গায় দ্রবণটা হচ্ছে অম্লীয় দ্রবণ। অম্লীয় দ্রবণ, ওকে। আর বাকি যেই জায়গাটা আছে যেখানে পিএইচ এর মান 7 থেকে বেশি, এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা, এইখানে পিএইচ এর দ্রবণটা কেমন? এইখানে দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ স্কেল, যে স্কেলটাতে আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এই স্কেলটা অনুসরণ করেই হচ্ছে আমরা পিএইচ এর সকল ম্যাথ করব। আর পিএইচ এর হচ্ছে কি বলে এটাকে, যে সকল ক্যালকুলেশন করা হয় বা পিএইচ এর যে সকল পরিমাপ আছে, যে সকল দ্রবণকে পিএইচ এ প্রকাশ করা হয়,
সবকিছু হচ্ছে এতটুকুর মধ্যে। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে যে ভাইয়া পিএস এর মান কি 0 থেকে কম হয় না? হ্যাঁ, 0 থেকে কম হইতে পারে না। পিএস এর মান কি 14 থেকে বেশি হইতে পারে না? খেয়াল কর, যদি যদি পিএস এর মান 0 থেকে কম হয়, পিএস 0 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে ওই অ্যাসিডটা হচ্ছে এক্সট্রিমলি কনসেন্ট্রেটেড অ্যাসিড, মানে অনেক গাঢ় একটা অ্যাসিড, অনেক অনেক ঘনত্বর একটা অ্যাসিড, মানে অতিরিক্ত ঘনমাত্রার অ্যাসিড, এগুলাকে বলা হয় সুপার অ্যাসিড। তখন এটা কি হয়, এটা সুপার অ্যাসিড হিসাবে কাজ করে। আর ওই সুপার অ্যাসিডের অম্ল অম্লের যেই পরিমাণ বা স্ট্রেংথ, সেটা পিএইচ দিয়ে প্রকাশ করা যায় না, সেটা পিএইচ দিয়ে প্রকাশ করে না, ঠিক আছে। কারণ পিএইচ জিনিসটা শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে, কনসেন্ট্রেটেড না। হ্যাঁ, কনসেন্ট্রেটেড মানে কি, গাঢ় দ্রবণ, ঘন দ্রবণ, ওই গাঢ় দ্রবণ বা ঘন দ্রবণের জন্য পিএইচ না। পিএইচ কার জন্য? পিএইচ হচ্ছে লঘু দ্রবণের জন্য। তো যদি এরকম হয় কোন দ্রবণের পিএইচ, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 থেকে কম হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 থেকে কম হয়, পিএইচ এর মান 0 থেকে কম চলে আসে, তখন ওই জিনিসটা হয় সুপার অ্যাসিড। সিমিলারলি যদি এরকম হয় যে পিওএস এর মান 14 থেকে বেশি হয়ে যায়, 14 থেকে বেশি হয়ে যায়, তখন এটাকে বলা হয় সুপার বেজ। সুপার বেজ তার মানে ওইখানেও ক্ষারের যে ঘনমাত্রাটা সেটাও এরকম, মানে সুপার বেজ হিসাবে কাজ করে। সুপার একটা হচ্ছে সুপার অ্যাসিড আর একটা হচ্ছে সুপার বেজ, এবং এদের ক্ষেত্রে আমাদের পিএস স্কেলটা কাজ করে না। আই রিপিট, কেন বলছি, কারণ পিএস যে জিনিসটা আমরা নির্ণয় করি সেটা লঘু দ্রবণের ক্ষেত্রে এক্সট্রিমলি কনসেন্ট্রেটেড, মানে অতিমাত্রায় গাঢ় দ্রবণ বা ঘনমাত্রা দ্রবণের ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। তো এই জন্য আমাদের যেই পিএস যে স্কেলটা সেটা 0 থেকে 14 মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। এই এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে পিএইচ স্কেল 0 থেকে 14 মধ্যে সীমাবদ্ধ কেন, ব্যাখ্যা করো। তখন তোমরা কি লিখবে, যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, সৃষ্টিকর্তা যেহেতু আপনাকে চোখ দিয়েছে, তাহলে দেখেন যে পিএইচ লেস দেন 0 হলে এটাকে আমরা সুপার অ্যাসিড বলি, কারণ এটা হচ্ছে অতিরিক্ত গাঢ় দ্রবণ। আর আমাদের যে পিএইচ স্কেল সেটা লঘু দ্রবণের জন্য প্রযোজ্য। সিমিলারলি পিওএইচ গ্রেটার দেন 14 হলে সেটাকে আমরা বলি সুপার বেজ, সুপার ক্ষার। তো এই সুপার অ্যাসিড, সুপার বেজের জন্য আমার পিএইচ স্কেল প্রযোজ্য না, ঠিক আছে, প্রযোজ্য না। এজন্য আমাদের পিএইচ স্কেলটা কত থেকে, 0 থেকে 14 মধ্যে সীমাবদ্ধ। আমরা কি এই কথাগুলো বুঝতে পেরেছি? একটু 10 সেকেন্ড সময় নষ্ট করে একটু বলেন তো বুঝছেন কিনা, দ্রুত। বুঝলে আমরা ম্যাথে চলে যাব। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, সহজ সহজ, হ্যাঁ সহজ, এগুলো তো কঠিন কিছু না, সহজ। তো ডিটেলসে বলতেছি কারণ জীবনে একবারই শিখবি, বারবার শেখা লাগবে না, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা রিয়াদ, আগের পেজে একটা প্রশ্ন করছিলি যে এখানে গুণ লিখছি, এখানে প্লাস, এই শয়তানের হাড্ডি, এই জায়গায় কি করছি, এই জায়গায় তো প্রথমে গুণ লিখছি, পরে এখানেও গুণের সম্পর্ক, এই জায়গায় সে প্লাস হয়েছে, কারণ কি, কারণ বাইরে যখন তুই লগ আনবি, লগের ভিতরে গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায় না। এটা তো আমার চেয়ে তোরা ভালো পারার কথা, আমি ম্যাথ করি না 12 বছর হয়ে গেছে, তোরা তো ম্যাথ করছিস নাকি, তোরা তো ম্যাথ পড়স। তো বাইরে লগ থাকলে ভিতরের গুণটা কি হয়ে যায়, প্লাস করা যায় না। তো এখানে গুণ, এই যে কে ছিল কেবি ছিল, আমি সেটাকে কি করছি, পিকেবি করছি। তো পিকেবি করছি মানে কি, বাইরে লগ আনছি, তো লগ আনলে ভিতরের গুণটা তো প্লাস হবেই। এটুক বুঝেন না, একদম পিটাইয়া। ওকে, এবার আসি আমরা পিএইচ ক্যালকুলেশন। পিএইচ আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, কিভাবে আমরা পিএইচটাকে হিসাব করব। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, দেখেন। একটা হচ্ছে পিএইচ স্ট্রং অ্যাসিডের জন্য, আরেকটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য। তো আমি অ্যাসিডেরটা দেখাচ্ছি, যদি ক্ষার হয় কি হবে, শুধু H প্লাসের জায়গায় OH মাইনাস হবে, আর কিছুই না, বাকি সব সেম। সেটাও আমি পরবর্তীতে লিখে দিচ্ছি। তার আগে দেখেন যে আমরা স্ট্রং অ্যাসিডের পিএইচটা কিভাবে নির্ণয় করব। আমরা সূত্র কি শিখছিলাম, পিএইচ ইকুয়াল টু
লগ অফ এস প্লাস, এই যে এটা, ঠিক আছে, মাইনাস লগ অফ এস প্লাস। এখন এই এস প্লাস এর ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করব? এস প্লাস এর ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে মাইনাস লগ অফ, এটাকে লিখবো আমরা সি ইন্টু ই, সি ইন্টু ই, সি ইন্টু ই। এখানে সি কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। সি কি? সি হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা কিসে? মোলারিটিতে। আর ই কি? ই হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে দেখেন, যদি মাইনাস লগ ইন্টু এই যে সি আর ই মানে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইন্টু এই ঘনমাত্রাটা কিসে? মোলারিটিতে, এম, মোলারিটিতে, ঠিক আছে। এই মোলার ঘনমাত্রার সাথে তুল্য সংখ্যা দিলে সেটা হয়ে যায় নরমালিটি। এই যে এটা, এটাও ঘনমাত্রা, কিন্তু এটা কিসে? এটা হচ্ছে নরমালিটিতে। কিসে? নরমালিটিতে। তার মানে এই যে এনটা কি? এনটা হচ্ছে নরমালিটি, নরমালিটি। তাহলে যদি আমার ঘনমাত্রাটা মোলারিটিতে দেয়া থাকে, সেটাকে আমরা কি করব? তুল্য সংখ্যা দিয়ে গুণ দিব। কিন্তু যদি ঘনমাত্রা নরমালিটিতে থাকে, তাহলে কিছু দিয়ে গুণ দেওয়া লাগবে? গুণ দেওয়া লাগবে না। হ্যাঁ, গুণ দেওয়া লাগবে না। ভাই ক্লাসগুলা করে সেম টপিকের ম্যাথ হাজারিনাগ স্যারের বই থেকে করতেছি, আর কোনো ম্যাথ করতে হবে না? ভাই যে ম্যাথ করাইতেছি, ভাই যে ম্যাথ করাইতেছি, মানে যে দেখ, যেটা আমি যেটা করাইছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমি কয়টা ম্যাথ করাইছি, এই ম্যাথ হাজারিনাগ স্যারের বইও পাবে কিনা সন্দেহ আছে। তার মানে ভাইয়া যে ম্যাথ করাই টাইপ ভাবে ধরে ধরে, এভাবে করার পর তুই বইয়ের ম্যাথ না করলেও চলবে, একদম সোজা কথা। তারপরে তুই যখন হাজারিনাগ স্যারের ম্যাথ করতেছিস, তার মানে যথেষ্ট, আলহামদুলিল্লাহ যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। কারণ ভাইয়া করাইতেছি গুহু স্যারের বই বা অন্যান্য বই থেকে করাচ্ছি, তুই হাজারিনাগ করতেছিস, শেষ, আর লাগবে না। বা যদি তুই ভাইয়ের পিডিএফ পড়স শুধু, তাও যথেষ্ট, আর কিছু লাগবে না। ওকে, আয়, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে যদি আমার ঘনমাত্রাটা মোলারিটিতে দেওয়া থাকে, তাহলে তুল্য সংখ্যা দিয়ে আমরা গুণ দিব। কিন্তু ঘনমাত্রা যদি আমার নরমালিটিতে দেওয়া থাকে, তাহলে কিছু দিয়ে গুণ দেওয়া লাগবে না। আই রিপিট ফর দ্য লাস্ট টাইম, যে আমাদের স্ট্রং অ্যাসিড থাকলে ঘনমাত্রা যদি মোলারিটিতে থাকে, তুল্য সংখ্যা দিয়ে গুণ দিব। যদি নরমালিটিতে থাকে, তাহলে কিছু দিয়ে গুণ দিব না, ডিরেক্ট মানটা বসায় দিব, ঠিক আছে। এবার আয় উইক অ্যাসিড। উইক অ্যাসিড আমরা দুই ভাবে বের করবো, হ্যাঁ, দুই ভাবে। কি কি? যদি উইক অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁵ থেকে বেশি হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁵ থেকে যদি বেশি হয়, তখন একরকম, তখন একরকম। আর যদি 10⁻⁵ থেকে কম হয়, তখন আরেক রকম। ধর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁵ থেকে বেশি, তার মানে ধর 10⁻⁴, 10⁻³ এই টাইপের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হ্যাঁ, এবং এটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার কিভাবে বুঝবো? ওই যে কে, কেবি এগুলা দেয়া থাকবে, ঠিক আছে। তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা কিভাবে নির্ণয় করব? লাস্ট দিন আমরা কিভাবে শিখছিলাম মনে আছে কি? ওই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা ভাই লাস্ট দিন পরে আসছি, ইকুয়াল টু সি আলফা। এটা মনে আছে কি? সি আলফা। এবং এটাকে আমরা কি লিখছিলাম? এটাকে আমরা লিখছিলাম হচ্ছে √/কে এ ইন্টু সি। এই যেটা √/কে এ ইন্টু সি। ক্লিয়ার? এইটা। তাহলে এখন পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা পিএইচ নির্ণয় করব, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস ইকুয়াল টু মাইনাস লগ অফ সি আলফা ইকুয়াল টু মাইনাস লগ অফ √/কে এ ইন্টু সি। এই যে, ঠিক আছে, বুঝতে পারাছান? মনে হয় বুঝতে পারাছান।
ঠিক আছে? যদি বুঝতে পারা চান তাহলে এইদিকে একটু তাকান। যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁻5 থেকে আরো কম হয় বা 10⁻⁻5 এর সমান হয়, মানে 10⁻⁵, 10⁻⁻6, 10⁻⁷, 10⁻⁸, 9, 10, 11 এরকম যদি হয়, তখন সেক্ষেত্রে আমরা পিএইচটা কিভাবে বের করব? ঠিক আছে? তো আমাদের পিএইচ এর সূত্র কি? পিএইচ এর সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু 10⁻⁻- লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই তো? এস প্লাস। এখন ধরো এস প্লাস এর ঘনমাত্রা দেয়া আছে 10⁻⁵ বা 10⁻⁶, 10⁻7 এরকম দেয়া আছে। ঠিক আছে, হোয়াট এভার ধরো দেয়া আছে। ধরলাম আমরা এস প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল টু এক্স। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 10⁻⁵, 10⁻⁶, 10⁻⁷, 10⁻⁸, ইটিসি এরকম। তখন আমরা পিএইচটা কি করব ভাইয়া? তখন আমরা পিএইচটা লিখবো হচ্ছে এইভাবে যে পিএইচ ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 10⁻⁻7, এক্স প্লাস 10⁻⁻7, অর্থাৎ যেই ঘনমাত্রাটা দেয়া থাকবে, ঘনমাত্রা কত দেয়া থাকবে? 10⁻⁵, 10⁻�6, -7, -8 যাই দেখা থাকুক, যেটা দেয়া থাকবে সেটার সাথে 10⁻⁻7 যোগ করতে হবে। অর্থাৎ এখানে যদি 10 দেয়া আছে যে একটা অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁻8, তার পিএইচ কত? তো তুমি লিখবা পিএইচ ইকুয়াল টু লগ অফ এই এক্স এর জায়গায় কত লিখবা? 10⁻⁸, সাথে যোগ করবা 10⁻⁷, 10⁻⁷ যোগ করতে হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কেন 10⁻⁷ যে যোগ করতে হবে? এটা তো বইয়ে লেখা থাকে, তাহলে আমি এখানে পকপক করতেছি কেন? আমি পকপক করতেছি কেন বোঝানোর জন্য। কেন হচ্ছে এই 10⁻⁵ এর সমান বা তার থেকে কম যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয়, তখন ওই অ্যাসিডটা পানির থেকেও দুর্বল অ্যাসিড। ঠিক আছে? পানির থেকেও দুর্বল অ্যাসিড। এখন পানি কি করে ভাঙে? পানি ভেঙে কি হয়? এস প্লাস ও এস মাইনাস উৎপন্ন হয়। তো তখন তুমি যখন পিএইচ নির্ণয় করতেছো, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতেছো, তখন ওই পানি ভেঙে যে হাইড্রোজেন এস প্লাসটা, মানে পানি ভেঙে যে এস প্লাসটা উৎপন্ন করে বা পানিতে যে এস প্লাসটা দ্রবীভূত অবস্থায় থাকে, সেটাকেও তোমার কাউন্ট করতে হবে। এখন বিশুদ্ধ পানিতে এস প্লাসের পরিমাণ কত? 10⁻⁷। ওএস মাইনাসের কত? 10⁻⁷। তো তুমি যখন ওই পানিতে অ্যাসিড দিবা, যেই অ্যাসিডটা পানির থেকে দুর্বল, তো সেই অ্যাসিডের ঘনমাত্রা তো তুমি এখানে লিখলাই 10⁻⁵, -6, -7 হোয়াট এভার, সাথে পানি ভেঙে যে এস প্লাসটা উৎপন্ন হয় সেটা লিখে দিবে। ঠিক আছে? তাহলে এই দুইটার যোগফল থেকে হচ্ছে আমরা পিএইচ বের করব। ক্লিয়ার? আমরা এবার বলো 10⁻⁵ এগুলো কি 10⁻⁻14 মধ্যে সীমাবদ্ধ থাকবে? মোটামুটি 10⁻⁻14 মধ্যে। এর চেয়ে বেশি হইলে আর ওইটা কোনো অ্যাসিড নাকি, ওটা তুই খাইতেও পারবি, মুখ ধুইতে পারবি, ওটা দিয়ে তুই গোসল করতে পারবি। তো অত বেশি দিবে না, 10⁻⁵, -6, -7, ম্যাক্সিমাম -8, এর বেশি দেয় না নরমালি। ঠিক আছে? ওকে, বুঝা গেছে কিনা বলেন তো? তাহলে এটা বুঝলে পিএইচ ক্যালকুলেশন শেষ। এরপরে ধুমায়া ম্যাথ করতে পারবেন আপনি, কেউ আটকাইতে পারবে না। বলান বুঝাছান? নরমালিটির আবার বুঝাই দেন। আচ্ছা, নরমালিটি আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এগুলা মোলারিটি, নরমালিটি তোরা তো এখনো সেকেন্ড পেপার পড়িস নাই। পরিমাণগত রসায়নে এগুলা ধুমায় এইসব ম্যাথ করানো হবে, তো তখন বুঝে যাবি। পরিমাণগত রসায়নে এসব মোলারিটি, নরমালিটি একদম তামা করে ফেলবো আমরা। তো তখন দেখবি যে ও আচ্ছা, এগুলা তো সিম্পল। ওকে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল কর, নরমালিটিটা বুঝোস নাই, তাই তো? আচ্ছা, নরমালিটি হচ্ছে একটা একক। নরমালিটি কি? একক। মোলারিটি, নরমালিটি। মোলারিটি কি? মোল পার লিটার। ঠিক আছে? মোলালিটি হচ্ছে মোল পার কেজি। আর নরমালিটি হচ্ছে যে তোর যদি 1 লিটার আয়তনে কারো তুল্য ভর দ্রবীভূত থাকে, আমি মৌখিকভাবে বলতেছি কারণ এগুলো পরিমাণগত রসায়নে হিউজ আলোচনা করব, জাস্ট মৌখিকভাবে বলতেছি যে 1 লিটার দ্রবণে যদি তুল্য ভর দ্রবীভূত থাকে, তখন সেটাকে বলা হয় নরমালিটি। নরমালিটি কিভাবে হিসাব করা হয়? ধর একটা মোলারিটি আছে, একটা দ্রবণের মোলারিটি আছে
এই মোলারিটিকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে গুণ দেই তাহলে সেটা হয়ে যায় নরমালিটি। সেটাকে কি হয়ে যায়? সেটা হচ্ছে নরমালিটি। অর্থাৎ নরমালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। মনে কর তোকে বললো এরকম যে এই যে ধর 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা ঠিক আছে। এখন এটাকে তুই নরমালিটিতে প্রকাশ করবি। ওকে, তো আমরা জানি কি নরমালিটি n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু হচ্ছে সি ই। সি মানে কি? ঘনমাত্রা। ঘনমাত্রা কত? 0.5, 0.5 ইনটু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে কত হয়? এখানে হচ্ছে 1। তার মানে এই যে দ্রবণটা, এটাকে বলতে পারবো আমরা 1 নরমাল সালফিউরিক অ্যাসিড। তাহলে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড যা, 1 নরমাল সালফিউরিক অ্যাসিড তা। ঠিক আছে, এবার বুঝছস কিনা বল? এবার ক্লিয়ার হয়েছিস কিনা বল? এবার ক্লিয়ার বলেন স্যাররা? হোপফুলি বুঝছি আমরা, তাই না? হোপফুলি আমরা বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ, মাহিন খান ক্লিয়ার। ওকে, তো এখন আমরা করব ম্যাথ। 3 ধরনের ম্যাথ আমরা করব এখানে। একটা হচ্ছে এই যে স্ট্রং অ্যাসিড, নরমাল যে পিএস এর ম্যাথ। এরপরে করব আমরা দুর্বল অ্যাসিডের জন্য বা দুর্বল ক্ষারের জন্য, আর এরপরে করব আমরা মিশ্রণের জন্য। তো 3 ধরনের ম্যাথ। এর মধ্যে আজকে আমরা মোটামুটি স্ট্রং অ্যাসিডের জন্য, শক্তিশালী অ্যাসিড যেগুলা, ওইগুলার ম্যাথ করব। স্ট্রং অ্যাসিডের জন্য, হ্যাঁ। নেক্সট দিন হচ্ছে আমরা দুর্বল অ্যাসিড এবং মিশ্রণের ম্যাথ করব। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা কি অ্যাসিডের গুলা করছি না, যদি ক্ষার হইতো, বেজ হইতো, তাহলে কি করতাম? বেজ হলে এই এস প্লাস এর জায়গায় কি লিখতাম? এস প্লাস এর জায়গায় লিখতাম হচ্ছে ওএস মাইনাস। আর কে এর জায়গায় কি লিখতাম? কে এর জায়গায় লিখতাম কেবি। বাকি সব ঠিক আছে। ঠিক আছে, যদি বেজ হইতো, ক্ষার হইতো, এই ক্ষারের ক্ষেত্রে আমরা এস প্লাস এর জন্য জায়গায় লিখতাম ওএস মাইনাস, আর কে এর জায়গায় লিখতাম কেবি। বাকি সব ওকে। আসেন প্রথম ম্যাথ। প্রথম ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি। S3PO2 বোঝা যায় কি তোদের এখানে? এটা বোঝা যায়? S3PO2 ফসফনিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড, ফসফনিক অ্যাসিড, এটা ফসফিনিক অ্যাসিড। তো এই S3PO2 এই যে অ্যাসিডটা, এটার তুল্য সংখ্যা ই হচ্ছে 1। এটা তুল্য সংখ্যা কত? 1। তাহলে এখানে আমরা পিএইচটা বের করব কিভাবে? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস। মানে কি? মানে হচ্ছে মাইনাস লগ অফ সিই, সিই ইকুয়াল টু মাইনাস লগ অফ সি এর মান কত ভাই? ঘনমাত্রা দেওয়া আছে এই যে এটা 5 ইন্টু 10⁻⁻2 2 ইন্টু ই কত? তুল্য সংখ্যা কত? 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি কিনা? খুবই সিম্পল জিনিস, একদম সহজ ম্যাথ, কোনো মাথা ঘামানো যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, ঠান্ডা মাথায়। এটা দেখেন সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, ঘনমাত্রা দেয়া আছে। তাহলে পিএইচ ইকুয়াল টু কি লিখবো? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ সিই। তাহলে মাইনাস লগ অফ ঘনমাত্রা কত ভাইয়া? ঘনমাত্রা হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻2 ইন্টু তুল্য সংখ্যা 2। এখানে ক্যালকুলেশন করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। এখন তুমি যদি এটাকে এভাবে লিখো যে না ভাইয়া আমি এভাবে করব, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস, যে ভাই আমি এটাকে এভাবে লিখবো, ওকে ফাইন। তাহলে তোমার কি করতে হবে? তোমার এই যে এস প্লাস এর ঘনমাত্রাটাকে বের করে নিয়ে আসতে হবে। কোনটা থেকে? এস প্লাস এর ঘনমাত্রাটা
এই যে এখান থেকে বের করে নিয়ে আসবা যে H প্লাস S প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু C ইন্টু E। এই C আর E থেকে S প্লাসের ঘনমাত্রাটা বের করে এরপরে তুমি সেটা এই সূত্রে বসায় দিবা। তো এটা না করে আমি ডিরেক্ট এখানে মাইনাস লগ অফ C লেখা দিলেই হয়, এত তো প্যারা নেই আর কিছু নাই। ঠিক আছে, E কিভাবে বের করব? E হচ্ছে তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যাটাই পড়ানো হয় নাই, তাই না? এগুলো আসলে সেকেন্ড পার্টের পড়া, পরিমাণগত রসায়নের পড়া। তো এখানে আমি একটু ভাইয়া হিন্টস দিচ্ছি যে একটা অ্যাসিড যতটা হাইড্রোজেন দিতে পারে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, একটা ক্ষার যতটা হাইড্রোক্সিল দিতে পারে অথবা যতটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, বা একটা ক্ষার যতটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা তার তুল্য সংখ্যা, অথবা একটা অ্যাসিড যতটা ক্ষারের সাথে বিক্রিয়া করে সেটা তার তুল্য সংখ্যা। ঠিক আছে, আবার বলি, একটা অ্যাসিড যে কয়টা হাইড্রোজেন H প্লাস দিতে পারে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। একটা ক্ষার, আসো তুমি তো ক্যামেরার সামনে খুব কম আসো, এই যে তোমাদের জিলানি ভাইয়া, তোমরা তোমাদের এই যে এক্সামের যত প্যারা, তারপরে তোমাদের অন্যান্য এই যে এত প্ল্যানিং, এত কোর্সের এত অনেক অনেক ব্যাকগ্রাউন্ডে এত প্যারা যে মানুষটা নেয় ক্যামেরার পেছনে, মোস্ট ইম্পর্টেন্টলি বেশি দিন থাকবো না ভাই, চলে আসবে ইনশাআল্লাহ ক্যামেরার সামনে। কংগ্রেচুলেশনস, আমরা জিলানি ইয়েস জিলানি ভাইকে ক্যামেরার সামনে দেখতে চাই। জিলানি ভাই কিন্তু চমৎকার ম্যাথ পড়ায়। ঠিক আছে, ওকে। তো তাহলে তুল্য সংখ্যা কি, যে কে কয়টা S প্লাস দিবে, একটা অ্যাসিড কয়টা S প্লাস দিল সেটা তার তুল্য সংখ্যা। যেমন সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটন দান করে, তারপরে একটা ক্ষার, দাদা এই তো দাদা, হ্যাঁ আপনি সেই সকাল থেকে টানলেন, চলে যাবেন না আছেন? আচ্ছা তাহলে আমি শেষ করে বেরোচ্ছি। তো একটা ক্ষার কয়টা হাইড্রোক্সিল দিতে পারে, একটা অ্যাসিড কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করে, অথবা একটা ক্ষার কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তুল্য সংখ্যা। এই থিওরি অনুযায়ী ফার্স্ট ম্যাথে 3 হওয়ার কথা না? আচ্ছা ভাইয়া, তোমরা মনে হয় প্রথম দিনের ক্লাসটা করো নাই। আমার প্রথম দিনের ক্লাসটাতে আমি কিন্তু লিখে দিছিলাম তোমাদেরকে। সেটা কি লিখে দিছিলাম দেখো, এই জন্য যে ক্লাস ফাঁকি দাও দুষ্টগুলা, ফাঁকি দিলে কি ডিস্টার্ব হয় এবার বুঝো তো। এই যে দেখো এখানে H3PO4 সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা হচ্ছে 3। H3PO3 এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। H3PO2 এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এখন আবার বলবি যে ভাই কেন, তিনটাতেই তো হাইড্রোজেন 3টা করে আছে, তাহলে কেন? আমি জানি তো এই প্রশ্ন তোরা করবি, তো এই জন্য দাঁড়া তোদেরকে দেখাই দেই, নাহলে তোরা জ্বালাবি পরে। ধর এই যে এটা, এখানে দেখাই H3PO4 এটা কেমন। এটার স্ট্রাকচার যদি লিখিস তুই, তাহলে ধর এই যে তুই, এই তোর মাথা, তোর এই যে এই হাতে একজন, তোর এই হাতে আরেকজন, ঠিক আছে, H3 হাইড্রোজেন 3টা, তাই তো, অক্সিজেন 4টা, এই যে এই হাতে আরেকজন, এইটা। ঠিক আছে, H3PO4 মিলছে না? মিলছে। আবার খেয়াল কর, তুই যদি এটা নিস H3PO3, তাহলে কেমন হবে? তাহলে হচ্ছে এরকম, ধরো এই যে পি তুই, এই তোর মাথা, এই তোর এক হাতে একটা হাইড্রোজেন, এই তোর আরেক হাতে আরেকটা হাইড্রোজেন, আর এই যে তোর আরেকটা হাইড্রোজেন, H3PO3 এটা। ঠিক আছে, এই দুইটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবি। দেখ এইখানে এই যে প্রত্যেকটা হাইড্রোজেন কার সাথে আছে? অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, অর্থাৎ কার সাথে? অক্সিজেনের সাথে আছে। তো অক্সিজেন কি করবে? তড়িৎ ঋণাত্মকতার কারণে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে প্রোটনকে ছেড়ে দিবে। তাহলে এই যৌগটা 3টা প্রোটন দিতে পারবে, কারণ 3টা হাইড্রোজেনই কার সাথে আছে? তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সাথে আছে। ঠিক আছে, কেউই কিন্তু ডিরেক্ট তার সাথে যুক্ত নাই। এবার আয় বন্ডগুলা, এই যে প্রোটনটা, এই স্ট্রাকচারটা, এখানে 2টা হাইড্রোজেন আছে তার 2 হাতে, আর একটা হাইড্রোজেন আছে কোথায়? ডিরেক্টলি তার ফসফরাসের সাথে। আর তুই চিন্তা করে দেখতো,
এই যে তুই, এই তোর মাথা, এই যে একজন, সে ডিরেক্টলি তোর সাথে যুক্ত। মনে কর একজন তোর এইখানে থাকে, ঠিক আছে? আর এই যে দুইটা, দুই হাতে ঝুলাই রাখছিস এমনি। এবার ধর রোজা রমজানের মাস, তুই ভালো হয়ে যাবি, তোর এসব ভণ্ডামি ছাড়বি তুই। তো ছাইরা তুই সৃষ্টিকর্তার কাছে মাপ চায়, তুই বললি যে আমি আর এসব ভণ্ডামি করবো না, একজনকে রাখবো। কারে রাখবি? এই দুইটারে নাকি এটারে? ডেফিনেটলি এটারে রাখবি, কারণ এটা তোর ডিরেক্ট এইখানে আছে, রিয়েল। আর এই ভণ্ডগুলারে তুই কি করবি? ছেড়ে দিবি। তো তাহলে দেখ, এই যে দুই হাতে যে দুইটা ঝুলে আছে, এই দুইটারে তুই ছেড়ে দিবি। ছেড়ে দিলে তোর তুল্য সংখ্যা ইকুয়াল টু কত? 2। এখানে তুল্য সংখ্যা ইকুয়াল টু কত? 3। আর ওই যে H3PO2, ওইখানে দেখবি যে একটা হাইড্রোজেনই OS এর সাথে যুক্ত, সেখানে তার তুল্য সংখ্যা 1। ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছেন আপনারা। স্ট্রাকচার সহ ভেঙে ভেঙে দেখাইছি। বলেন 10 সেকেন্ডে। বুঝছেন? হ্যাঁ, বুঝছেন মনে হয়। এরপরে যদি না বুঝেন, তাহলে আপনাদেরকে মাইর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে, গেল এটা। বাকি যেই ম্যাথগুলো আমরা করব, ওই ম্যাথগুলো দেখতে দেখতে বুঝবো যে আসলে কোনটা তুল্য সংখ্যা কত। ঠিক আছে? দেখেই বোঝা যাবে। 90% দেখেই বোঝা যায়। যে 2-1% আছে, সেটা এই যে এইগুলা। ওকে, আর বাকি ওই যে পরিমাণগত রসায়নে আমরা যখন যাব সেকেন্ড পেপারে, তুল্য সংখ্যা পড়লে তো তখন দেখবি সব একদম তামা তামা করে দিব। ওকে, গেল এটা। এবার আয় 3 নাম্বারটা। 3 নাম্বারটারে কি বলছে ভাইয়া? 3 নাম্বারটা তোরা কর। সোডিয়াম কার্বনেট Na2CO3, এটার তুল্য সংখ্যা হচ্ছে E ইকুয়াল টু 2। এটা 2 কেমনে দেখ, এই যে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা দুইটা একক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। একক অ্যাসিড মানে কত? মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক, যাতে তুল্য সংখ্যা 1, এরকম দুইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো কোন ক্ষার যদি মনোপ্রোটিক অ্যাসিডের সাথে, মনোপ্রোটিক মানে যারা একটা হাইড্রোজেন দিতে পারে, এরকম একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে তার তুল্য সংখ্যা 1। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? একটা। তাহলে তার তুল্য সংখ্যা কত? 1। কিন্তু সোডিয়াম কার্বনেট কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? দুইটা। তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। এখানে কি উৎপন্ন হইতো? এই বিক্রিয়া তো না জানলেও হবে। সোডিয়াম ক্লোরাইড সাথে কি? দুইটা সোডিয়াম ক্লোরাইড, সাথে কার্বন ডাই অক্সাইড, সাথে পানি। বিক্রিয়া তো না জানলেও হবে, কিন্তু এটা জানতে হবে যে তুল্য সংখ্যা 2। তো বাকি কাজ তো এবার তোরা পারবি। তুল্য সংখ্যা 2 এটা যেহেতু জেনে গেছি, তাহলে PS ইকুয়াল টু মাইনাস লগ অফ সিই। এখান থেকে মাইনাস লগ অফ সি কত? 0.125 ইন্টু ই কত? ই হচ্ছে 2। এটা করলে যা আসবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? পারবেন? পারবেন তাই না? ইনশাল্লাহ পারবেন। ওকে, যাই পরেরটাতে। ওকে, এই যে পরেরটা। 0.125 HCl। এখানে HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেন HCl একটাই প্রোটন দিতে পারে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত বল? তোরা বলবি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত বল? দ্রুত বল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। হ্যাঁ, গুড। 2। ঠিক আছে? তাহলে এখন দেখতো, এখানে আমাদেরকে বলছে কি? এখানে আমাদের বলছে হচ্ছে পিএইচ এর মান নির্ণয় করতে। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি পিএইচ নির্ণয় করা যায়? না। এর নির্ণয় করব কি? পিওএইচ। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে লিখব পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ সিই। তার মানে হচ্ছে মাইনাস লগ অফ সি কত? 0.125, 0.125 ইন্টু 2। এটা ঠিক আছে? তো এখান থেকে পিওএইচ এর একটা মান পাবো। তারপর আমরা পিএইচ কেমনে বের করব? এই যে পিএইচ ইকুয়াল টু
14 মাইনাস পিওএইচ। এটা করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হোপফুলি পারবো আমরা ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হই, আরো বেশ কিছু ম্যাথ করাইতে চাইছিলাম আজকে, কিন্তু আজান দিয়ে ফেলছে মনে হয়, কেউ জানি মেসেজ দিল যে নামাজে যাবে। ভাই সোডিয়াম কার্বনেটের পিওএইচ হবে না? কই সেটা? সোডিয়াম কার্বনেট, হ্যাঁ পিওএইচ হবে। এটাও তো ক্ষার তাই না? এটাও ক্ষার, গুড। রোজায় ধরছে রে ভাই। তাহলে এখান থেকে আবার সেম, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। ঠিক আছে, গুড। ওকে, তাহলে নামাজের টাইম হয়ে গেছে, আমরা আজকে আর না পড়ি। নেক্সট দিন হচ্ছে আমরা পিএইচ এর প্রচুর ম্যাথ করব। হ্যাঁ, নেক্সট দিন শুধু স্পেশালি আমরা পিএইচ এর ম্যাথ করব, আর কিছু না। পিএইচ এর যত টাইপের ম্যাথ আছে সব ম্যাথ করাই দিব। নেক্সট ক্লাসটা তোমরা মিস দিও না একজন, কারণ এই যে পিএইচ এর এত থিওরি পড়ে এত পরিশ্রম করছি, পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে পিএইচ এর ম্যাথ। তো যত ধরনের ম্যাথ আছে ভাই এমন ভাবে সাজায় দিব এবং অনেকগুলা ম্যাথ দিব, যাতে করে এই পিডিএফ পড়লে তোমার আর বইয়ে হাত দেওয়া না লাগে। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করে আমার জন্য, যেন নেক্সট দিন এনার্জি নিয়ে আসতে পারি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।